হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার যদি 72 লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 3.5 আছে। এই অধ্যায়ের কিন্তু আমরা 16 পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি। তোমরা যদি দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, সো দেখো এখন আমরা 17 নম্বর থেকে শুরু করি। 72 পৃষ্ঠা যদি লক্ষ্য করো তাহলে দেখবে 17-18 আছে, আবার 73 পেজে যায় 19 থেকে শুরু আছে। সো আগে আমরা 17 থেকে শুরু করি, চলো। এখানে দেখো 17 নম্বর যদি আমরা অঙ্ক করি, এখানে কি বলছে? বলছে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকার একটি বাস ভাড়া করা হলো। অর্থাৎ বনভোজনে যাবে তার জন্য একটা বাস ভাড়া করছে, ঠিক আছে? সেই বাসের ভাড়া ধরছে কত? 5,700 টাকা। সো 5,700 টাকা হচ্ছে বাসের ভাড়া, ঠিক আছে? আচ্ছা, এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ওকে, 5জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? অর্থাৎ যতজন যাত্রী যাওয়ার কথা ছিল সেখান থেকে 5জন যায় নাই, না যাওয়ার কারণে কি হয়েছে? 3 টাকা করে ভাড়া কি হয়েছে? বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তাহলে যাত্রী সংখ্যা কতজন গিয়েছিল বাসে সেটা আমাদের বের করতে হবে। খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ওকে, কীভাবে? দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা কাজেও করেছিলাম অনুশীলনীতে। তুমি যদি দেখে থাকো তাহলে পারার কথা, আর না দেখে থাকলেও সমস্যা নাই। চলো আমরা এখন অঙ্কে চলে যাই, সমাধান করলে কিন্তু বুঝতে পারবা। তাহলে এখন কতজন যাত্রী গেছিলো সেটাকে আমরা জানি? আমরা জানি না। এই জন্য আমরা এখানে লিখবো যে মনে করি, মনে করি, ঠিক আছে, যে বনভোজনে যাওয়া যাত্রীর সংখ্যা বা আগ্রহী যাত্রীর সংখ্যা, বা সরাসরি আমরা লিখতে পারি যে যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কতজন? একজন। সো যেই যাত্রী যাবে সেই যাত্রীর সংখ্যা হচ্ছে একজন। কারণ কতজন যাবে গেছে আমরা তো জানি না, এই জন্য ধরে নিলাম। এখন মোট টাকা ছিল কত? 5,700 টাকা। তাহলে প্রত্যেকে ভাড়া দেয় কত? পারবো না। সুতরাং প্রত্যেকে ভাড়া বা প্রত্যেকের ভাড়া, ঠিক আছে? কারণ প্রত্যেকে সমান ভাড়া দিবে, প্রত্যেকে যেহেতু সমান ভাড়া দিবে এই জন্য আমরা কি করতে পারি? প্রত্যেকে ভাড়া কত টাকা ভাড়া হবে, ভাড়াকে যদি এই জনসংখ্যা দিয়ে ভাগ দিই, যতজন মানুষ ততজন দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেকে কত টাকা দেয় সেটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত? 5,700 টাকা ছিল মোট ভাড়া, মোট যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দিলে কিন্তু পেয়ে যাব এত টাকা। ওকে, সেমভাবে এখানে কিন্তু শেষ না। এখন কি বলছে? একটু প্যাচ লাগাই দিছে, বলছে যে 5জন যাত্রী না যাওয়ায়। এখন 5জন যাত্রী যায় নাই, তাহলে যাত্রী সংখ্যা কতজন হলো সেটা বের করি, ঠিক আছে? তাহলে দেখো 5জন যাত্রী না যাওয়ায় বর্তমান যাত্রী সংখ্যা, বর্তমান যাত্রী সংখ্যা। তাহলে বর্তমান যাত্রী সংখ্যা কত হবে? আগে ছিল কয়জন? মোট যাওয়ার কথা ছিল একজন, যায় নাই কত? 5জন। তাহলে মোটের থেকে 5টা যদি বাদ দেই তাহলে এখন কয়জন যাত্রী সংখ্যা সেটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রত্যেকের ভাড়া কত হয়? সুতরাং প্রত্যেকের ভাড়া, প্রত্যেকের ভাড়া, তাহলে এখন প্রত্যেকের ভাড়া কত হবে? মোট টাকা কিন্তু কমে নাই, মোট টাকা ঠিকই আছে, ঠিক আছে? কত? সরি, 5,700। মোট টাকা কমে নাই, দেখো 5,700। তাহলে এখন জনসংখ্যা কয়জন, মানে কয়জন যাবে যাত্রী? এক্স মাইনাস 5জন। তাহলে এত টাকা হয়ে যাবে। মোট টাকাকে যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দিলেই পেয়ে গেলাম, তাই না? তাহলে আগে যাওয়ার কথা ছিল এই কয়জন, ঠিক আছে? একজন, সরি, আগে যাওয়ার কথা ছিল এই এক্স জন, তাহলে এত টাকা করে হতো। কিন্তু পরবর্তীতে 5জন না যাওয়ায়, ঠিক আছে, এখন কয় টাকা করে দেওয়া লাগতেছে? এত টাকা করে, ঠিক আছে? এই না যাওয়ার কারণে আগের যে টাকা দিছে সেই আগের টাকার এনের সাথে আবার কয় টাকা করে বৃদ্ধি পাইছে? এখানে বলছে 5জন না যাওয়ায় 3 টাকা করে বৃদ্ধি পাইছে। মানে এই যে আগের যে ভাড়া ছিল সেই ভাড়ার সাথে এখন কত টাকা? 3 টাকা করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? 3 টাকা করে বৃদ্ধি হলেই এটার সমান হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি? এই যে এইটা সমান এক্স মাইনাস 5, এইটা সমান আমরা কত লিখতে পারি? এই যে আগের যে ভাড়া ছিল এই ভাড়ার সাথে কি হয়েছে? 3 টাকা বৃদ্ধি পাইছে, সুতরাং এর সাথে কি করব? জাস্ট 3 খালি যোগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে,
তার মানে এইটা সমান এইটা। এখন যদি ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে ফেলি তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো চলো সমাধান করি। সো এখন যদি এইটার খালি সমাধান করি তাহলে কিন্তু হয়ে যাবে। বলছিল যে যাত্রী সংখ্যা কতজন ছিল, তাই না? তো এক্স সমান যাত্রী সংখ্যা ধরছি, সো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যাত্রী সংখ্যা কতজন, আচ্ছা, বা কতজন গিয়েছিল। তাহলে চলো সমাধান করি এটা, দেখো। তাহলে বা এখন আমরা কি করব, প্রথমটাকে ঠিকই রাখতে পারি, 5 ইকুয়াল এই পাশে কি করব, দেখো ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ করতে হয় কি করে, আমরা জানি হরগুলোর লসাগু প্রথমে, তাই না? তাহলে এক্স আছে আর নিচে 1 আছে, তাহলে এক্স আর 1-এর লসাগু এক্স। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এটাতে এটাকে ভাগ দিলে 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই 5700 যোগ এর নিচে 1 আছে, 1 দিয়ে এক্সকে ভাগ দিলে এক্স, এক্স দিয়ে 3কে গুণ দিলে 3x। ওকে, এখন কি করব, এখন বজ্রগুণ করে ফেলবো। বা এখন যদি বজ্রগুণ করি তাহলে কি হবে, দেখো এটা দিয়ে এটা গুণ দেবো আর এটাতে এটা গুণ দেবো, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে এটাকে গুণ দিলে এটাই হয়ে যাবে 5700x ইকুয়াল। এখন এইটা দিয়ে একে গুণ, মানে এই এক্স দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করবো, তারপর -5 দিয়ে আবার এই দুটোকে গুণ করবো, ঠিক আছে? আমি চাইলে আলাদা করে এখানে তুলে নিতে পারতাম, তো আর এক লাইন বেশি করা লাগতো, দরকার নেই, আমি একসাথে করে দিচ্ছি। দেখো এক্স দিয়ে প্রথমে এটাকে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে 5700x। এর আগে প্লাস আছে, এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই এক্স যদি 3xকে গুণ দেই তাহলে 3 আর এক্স এক্স গুণ হয়ে x²। ওকে, আচ্ছা, এখন -5 দিয়ে এটাকে গুণ দেবো, তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যদি এখন এটাকে গুণ করি তাহলে 500 500 5 7 35-এর 5 হাতে আমার 3, তারপরে 5 5 25-এর 3 না 28। ওকে, হয়ে গেল। তারপরে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 কত হয়ে যাবে 15 সাথে এক্স। এখন কি করতে পারি, দেখো সমাধানের এই পাশে আর ওই পাশে কেটে যায়। ওকে, আচ্ছা, সমান একই জিনিস থাকলে এখন এই পাশে তো তাহলে কত হয়ে গেল, কিছুই নেই, 0, আর এই পাশে এইটা বাঁচছে, তাই না? এখন আমি কি করব, একবারে ঘুরাই নিয়ে আসবো, এই পাশে যা আছে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো আর শূন্যকে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো। যখন সবগুলোকে তুলে নিয়ে আসবো এই পাশে আর এই পাশেরগুলো ওই পাশে নিয়ে যাব, তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, এই জন্য আমি একটু সাজায় লিখবো। প্রথমে দেখো 3x, এটা লিখলাম 3x², তারপরে আমি নিলাম -15x, ঠিক আছে? তারপরে যে এটা আছে -28500 নিয়ে নিলাম। ওকে, সমান এই পাশে যে 0 ছিল ওইটাকে এখন এই পাশে এনে দিলাম। ওকে, আচ্ছা, এখন কি করতে পারি দেখো তো, বা এখন এখান থেকে আমি 3 কমন নিতে পারি, সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু 3-তে ভাগ দেওয়া যায়। তাহলে 3 দিন কেটে যাবে, শুধু বাঁচবে x² মাইনাস 3 5 15, এখানে হবে 5x মাইনাস, এখানে যদি আমরা ভাগ দেই তাহলে কত হয়ে যাবে বলো তো, 3 নং 27, তো 28 আছে, এই 28-এর ভিতরে কয়বার যাবে, 9 বার, 3 নং 27 বাজবে 1, তাহলে 15, 3 5 15, ঠিক আছে? 5 95 আর হলো 2 শূন্য, তাহলে 9500 সমান 0। এখন এই 3 এটার সাথে কী আকারে আছে, গুণ আকারে। 3কে যদি এখন ওই পাশে পাঠায় দেখি হয়েছে ভাগ, তাহলে 0 দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে ভাগ করলে কি হয়, তার মানে 0ই হয়, তার মানে 3 দিয়ে ভাগ করলেও 0 হয়ে যাবে। এই জন্য খালি আমরা এটুকু রাখবো, x² মাইনাস 5x মাইনাস 9500 সমান কত হয়ে যাবে, 0ই হয়ে যাবে, কারণ 3 দিয়ে 0কে ভাগ দিলেও, 0 দিয়ে 3কে ভাগ দিলেও কী হয়ে যাবে, 0ই হয়ে যাবে। আচ্ছা, এখন এটা আবার কী হয়েছে, মিডল ফ্যাক্ট হয়েছে, বা মিডল টার্ম যেটা বলি আমরা, ঠিক আছে? তো মিডল টার্মের অঙ্ক এটা করতে হবে, মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যোগ আর বিয়োগ করে যেন এটাই হয়, গুণ করে যেন প্রথমটা আর শেষটার সমান হয়। ওকে, তাহলে দেখো, বা তাহলে এটাকে আমরা কি করতে পারি, x² কনে, তাহলে এখানে কত দিয়ে ভাঙতে পারি আমরা, দেখো তো, আমরা যদি এখানে নিই 100 মাইনাস 100x প্লাস 95x, তাহলে 100 থেকে যদি 95 বাদ দেই তাহলে -5x আসবে। আবার যদি গুণ করি 100 দিয়ে 95কে, তাহলে 9500 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে গুণ করা ঠিক আছে, তবে -9500 সমান কত হয়ে যাবে, 0। তাহলে এটাকে আমরা কি করতে পারি এখন বলো তো, বা দেখো এইটুকু থেকে আমরা কমন নেব, এক্স কমন যাবে, তাহলে কি বাঁচবে, x মাইনাস 100 বাঁচবে, প্লাস এখান থেকে আমাদের 95 কমন যাবে, সরি, তাহলে আমাদের কী বাঁচবে, x মাইনাস এখানে 100 বাঁচবে, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে বা এখানে আমরা পাচ্ছি কি, কমন হচ্ছে x মাইনাস 100 হচ্ছে আমাদের কমন, ব্র্যাকেটের মধ্যে আছে নিলাম, আর x প্লাস 95 আনকমন ছিল বাইরে, এটাও নিয়ে নিলাম, ইকুয়াল 0। তাহলে এখন দেখো এই দুটো সমান 0, মানে এটা সমানও 0, এটা সমানও 0, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখন x মাইনাস 100 ইকুয়াল 0,
আবার এক্স প্লাস 95 = 0। তাহলে সুতরাং এখানে আমাদের এক্সের মান কত হয়ে যাবে, এক্স মাইনাস 100 পাশে মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 100। আবার এখানে সুতরাং এক্স ইকাল কত হয়ে যাবে, -95। ঠিক আছে, তাহলে এক্সের মান পেলাম আমরা কয়টা, 2টা। কিন্তু এইখানে এক্স কী ধরছিলাম, যাত্রী সংখ্যা, তাই না? এখন কিছু তো গেছে, কিন্তু এইখানে মানে এসছে কি মাইনাস। তো যাত্রী কখনো কি ঋণাত্মক হতে পারে, মানে যাই নেই এমনকি, তাহলে তো যাত্রীই নাই, কিন্তু এখানে তো যাত্রী গেছে, তাই না? এই জন্য যাত্রী সংখ্যা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা কি লিখব, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, যাত্রীর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, লিখে দিতে পারি যে সুতরাং বা অতএব যাত্রীর সংখ্যা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রীর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তার মানে এক্স সমান কত, 100। ঠিক আছে, তার মানে মোট যাত্রী যাওয়ার কথা ছিল কয়জন, 100 জন, কিন্তু 100ই কিন্তু হবে না, কারণ এইখানে আমাদের বলছে কয়জন যাত্রী গিয়েছিল এই যে পরে, তাই না? 5 জন যাত্রী তো আবার যায় নাই, তাহলে মোট যাত্রী ধরেছিলাম তো 100 জন, তাহলে যাত্রী গিয়েছিল, আমরা লিখতে পারি সুতরাং যাত্রী গিয়েছিল কয়জন, 100 থেকে যদি 5 বাদ দিই, কারণ 5 জন আসে নাই, 5 জন তো আসছিল না, এই জন্য কয়জন হয়ে যাবে, 95 জন। সো এটাই হবে আমাদের অ্যান্সার, 95 এটা। ঠিক আছে, সো কঠিন কিছু না, কিন্তু জাস্ট প্রথমে একটু বুঝলেই পরেরগুলো খালি ক্যালকুলেশন, অঙ্ক যে করছি সেই ক্যালকুলেশন অনুযায়ী করে আসলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, খুব ইজি। ঠিক আছে, এবং খুব ইজিলি কিন্তু সেগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যদি আমরা 18 নম্বর লক্ষ্য করি, এখানে কি আছে, এই অঙ্কগুলো আমরা করছিলাম, দেখো কাজে ছিল যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, স্রোতের বেগ ও নৌকার বেগ কত। এখন প্রতিকূল আর অনুকূল যদি এই জিনিসটা বোঝো, তাহলে অঙ্ক কিন্তু সোজা হয়ে যাবে। অর্থাৎ মনে করো এইটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী, এই নদীতে মনে করো এইখানে একটা কি আছে, নৌকা আছে, মনে করো এটা একটা নৌকা। ঠিক আছে, আচ্ছা হয় নাই, তারপরেও মনে করো এটা একটা নৌকা। আচ্ছা, এই নৌকাটা যখন এই দিকে স্রোত যাচ্ছে, কোন দিকে, এই দিকে, তখন নৌকাটা যখন এই দিকেই যাবে, ঠিক আছে, এই পাশ থেকে এই দিকেই যাবে, নৌকাটাও এই দিকে যাবে, স্রোতও যখন এই দিকে, তখন সেটা অনুকূল। ঠিক আছে, আর প্রতিকূল কোনটা, এই যেমন এই দিকে স্রোত বইতেছে, তাই না? যখন নৌকাটা এই দিকে আসবে, উল্টো দিকে আসবে, ঠিক আছে, তখন তাকে কি বলবে, প্রতিকূল। এই জিনিসটা তো বোঝা গেছে, অনুকূল আর প্রতিকূল। ওকে, আচ্ছা, যদি বোঝা যায় তাহলে দেখো অঙ্ক একদম ইজি হয়ে যাবে। এখন কি বলছে, তাহলে একজন মাঝি স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে এই যে উল্টো দিকে, ঠিক আছে, মানে যে এই দিক স্রোত যাচ্ছে, কিন্তু উনি নৌকা চালায় তার বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে এই পাশ থেকে নৌকা নিয়ে তিনি যাচ্ছেন, সরি এটা একটা নৌকা। ঠিক আছে, এই নৌকাটা কোন দিকে আসতেছে, এই দিকে আসতেছে, এই দিকে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, প্রতিকূলে পি ঘন্টায়, মানে পি ঘন্টায় ডি কিলোমিটার পথ, মানে পি ঘন্টা পরে তিনি কত ডি কিলোমিটার পথ অতিক্রম করতে পারতেছে এই দিকে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, মানে স্রোতের অনুকূলে, মানে এই যে অনুকূল মানে কোন দিক, এই দিক, তাহলে এই দিকে যেতে তার কয় ঘন্টা সময় লাগে, কিউ ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত আর নৌকার বেগ কত, সেটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। এখানে যেহেতু সংখ্যা দেওয়া নাই, সো আমাদের এই বর্ণ দিয়েই কিন্তু যে মানটা আসবে সেটাই আমরা রেখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে এটা বের করে নিতে পারি যে স্রোতের প্রতিকূলে, প্রথমে প্রতিকূলে দিছে না, তাহলে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, প্রতিকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, আর অনুকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এটাকে আমাদের বের করে নেই। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখো, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় কত কিলোমিটার, ডি কিলোমিটার পথ। ওকে,
তাহলে সেমভাবে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করি। 1 ঘন্টায় যায় কি হবে d/p কিলোমিটার পথ, তাই না? এখন সেমভাবে আমরা কি করব, এটা তো গেল কি প্রতিকূলে, তাহলে অনুকূলে বের করি। চলো, স্রোতের অনুকূলে, অনুকূলে কয় ঘন্টায়, সেম জিনিস কিন্তু, ঠিক আছে, ওই একই ঘন্টায় বলছে, তাই না? এখানে কিউ ঘন্টায় কত পথ যায়, সরি পথ কিন্তু ওই একই পথ যায়, ওই পথ বলছে, তার মানে যে ডি পথে যায় কয় ঘন্টায়, কিউ ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার পথ। ওকে, তাহলে সুতরাং সেমভাবে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কতটুকু যায়, 1 ঘন্টায় যায়। এখন সেমভাবে d/q হয়ে যাবে এত কিলোমিটার পথ, তাই না? এখন এইখানে যদি একটু লক্ষ্য করো, এখানে স্রোতের বেগও আমাদের বলে দেওয়া নাই, নৌকার বেগও তো আমাদের বলে দেওয়া নাই। এই জিনিসটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করতে পারি, মনে করি বা ধরি, লিখব, আমি লিখলাম ধরি এইখানে, ঠিক আছে? স্রোতের বেগ ধরলাম ঘন্টায়, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, এখানে আমি ধরে নিলাম যে ওয়াই কিলোমিটার, কিলোমিটার। ওকে, এবং স্থির পানিতে নৌকার বেগ, নৌকার বেগটাও তো লাগবে, তাহলে আমরা লিখতে পারি যে স্থির পানিতে নৌকার বেগ, বা শুধু নৌকার বেগ লিখলেও সমস্যা নেই। সরি, কি লিখলাম, স্থির পানিতে নৌকার বেগ সমান আমরা ধরলাম কি এক্স কিলোমিটার, ঠিক আছে? তাহলে স্রোতের বেগ ধরলাম ওয়াই আর নৌকার বেগ ধরলাম কি এক্স কিলোমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো তো, প্রশ্ন মতে এখানে খেয়াল করো, আমরা যদি নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে যোগ করি, তার মানে এটা কোন দিকে যাচ্ছে বলো, মানে নৌকার বেগও কাজ করতেছে, স্রোতের বেগও কাজ করতেছে, তাহলে এটা যাচ্ছে কোন দিকে বলো তো, অবভিয়াসলি অনুকূলে, ঠিক আছে? কেন অনুকূলে, কারণ এই দিকে যেহেতু স্রোত বচ্ছে, তাহলে স্রোত তো, তুমি যদি এইখানে একটা জিনিস রেখে দাও, তো নৌকার যদি স্রোত, পানির স্রোত যদি এইদিকে থাকে, তাহলে কি পানি এটাকে এদিকে ভাসায় নিয়ে যাবে, তাই না? অবশ্যই ভাসায় নিয়ে যাবে। আবার নৌকার তো নিজস্ব একটা গতি আছে, ঠিক আছে, সে চলতেছে, তাহলে তার গতিও এদিকে যাবে, তাহলে নৌকার গতি আর স্রোতের গতি একসাথে যোগ করলে কোন দিকে যাবে, তাহলে এই দিকে যাবে, তার মানে এটা হবে কোন দিক, অনুকূল, ঠিক আছে? তার মানে এই দুটোকে যোগ করলাম, মানে এই দুটো সমান কোন দিক, অনুকূল। অনুকূলে কত পাইছি, যে অনুকূল d/q, তাহলে এটা সমান লিখতে পারি কি d/q, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আবার দেখো, এখন যদি আমরা এই নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দেই, তার মানে কি, বাদ দেবো মানে কি বিপরীত দিকে, ঠিক আছে? কারণ এই দিকে মনে করো স্রোত যাচ্ছে, ঠিক আছে, স্রোত এই দিকে, আর নৌকা এই দিকে আসতেছে, ঠিক আছে? তার মানে নৌকা এই দিকে আসতেছে কিছুটা পথ, আবার স্রোত যেহেতু এর উল্টা দিকে, তার মানে স্রোত নৌকাটাকে কিছু দূর আবার পিছায় নিয়ে যাচ্ছে, তাই না? এই জন্য নৌকার থেকে যদি স্রোতের বেগ বাদ দেই, তাহলে কি পাওয়া যায়, প্রতিকূল যে জিনিসটা সেটা পাওয়া যাবে, ঠিক আছে? এই জন্য নৌকা ধরছি এক্সকে, ঠিক আছে? নৌকার থেকে যখন আমরা স্রোত বাদ দিলাম, তখন কী পাবো, এটা কোন দিকে কাজ করবে, প্রতিকূলে কাজ করবে। তাহলে প্রতিকূলে আমরা কি পাইছিলাম দেখো তো, প্রতিকূলে পাইছিলাম আমরা d/p, তাহলে আমরা লিখতে পারি d/p, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? সো আমাদের এখন মানই লাগবে এক্স আর ওয়াইয়ের মান, ঠিক আছে? প্রতিস্থাপন পদ্ধতিতে খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি, কারণ এইখানে বলছিল যে স্রোতের বেগ আর নৌকার বেগ বের করো। সো স্রোতের বেগ ধরছি আমরা ওয়াই, আর নৌকার বেগ এক্স, তাহলে এক্স আর ওয়াইয়ের মানটাকে কিন্তু বের করতে পারলেই আমাদের হয়ে গেল। তাহলে এটাকে খুব ইজিলি বের করতে পারি, দেখো সমীকরণ, সমীকরণ 1 ও 2, ঠিক আছে, যোগ করে, তাহলে এই দুটোকে যদি যোগ করি কী পাবো দেখো তো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল d/q, তারপরটা কি আছে, এক্স মাইনাস, সরি প্লাস না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি আছে, d/p। এই দুটোকে যোগ করলে কি হয়ে যাবে, ওয়াই কেটে যাবে, তাহলে এখানে বাসবে 2x ইকুয়াল, এখানে কি বাসবে, d/q প্লাস d/p, বা এখানে আমরা বের করতে পারি কি, 2xকে ঠিকই রাখবো, এখান থেকে আমরা ডি কমন নিতে পারি, ডি কমন নিলে কি বাসবে,
ডি দিয়ে ডি ভাগ দিলে 1/কিউ প্লাস 1/পি, ঠিক আছে, কারণ এই ডি দিয়ে ডিকে ভাগ দিলাম 1 বাঁচলো আর পি। তাহলে এখন যেহেতু শুধু আমাদের এক্সের মান লাগবে, সো সুতরাং এক্সকে এই পাশে রাখবো, টুকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, d/2 নিচে দিয়ে দিলাম, আর এটা যা আছে তাই, ঠিক আছে, কিউ প্লাস 1/পি। তাহলে নৌকার বেগ পেয়ে গেছি, এটা অ্যান্সার। এখন কিন্তু শেষ না, আবার আমাদের স্রোতের বেগটাও বের করতে হবে। তাহলে যোগ করে পাইছি, আর একটা বিয়োগ করলে ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে সেমভাবে সুতরাং সমীকরণ 1 ও 2 বিয়োগ করে কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল d/কিউ, ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল d/পি। তাহলে এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা জানি কী হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এর আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এর আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এক্স এক্স কেটে যাবে, এটা মাইনাস হয়ে গেছে, এখন এটা প্লাস প্লাস মাইনাসে কাটে যাবে, এখন এটা কিন্তু দুটোই প্লাস হয়ে গেছে, তার মানে 2y ইকুয়াল, এটা কিন্তু মাইনাস, এখন d/কিউ মাইনাস d/পি, সেম জিনিস, ঠিক আছে, বা 2y-কে রাখবো, এপাশে ডি কমন নেব, তাহলে কী বাঁচবে, 1/কিউ মাইনাস 1/পি। ওকে, সো যেহেতু আমাদের শুধু ওয়াইয়ের মান লাগবে, সুতরাং ওয়াই ইকুয়াল 2কে ওপাশে পাঠিয়ে দেবো, d/2 ইন্টু যা আছে এখানে তাই হয়ে যাবে, কিউ মাইনাস 1/পি। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের নৌকার বেগ কত আর স্রোতের বেগ কত বলছিল, তাহলে নৌকার বেগ হলো এটা, ঠিক আছে, লিখে দাও, আর স্রোতের বেগ হচ্ছে এইটা, আমি আর লিখলাম না, তোমরা লিখে দেবে, লেখো, সুতরাং নৌকার বেগ ওই যে ওইটা, আর স্রোতের বেগ এইটা, সো এটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু কঠিন না, খুবই ইজি, খালি একটু বুঝে জিনিসগুলো করতে পারলেই হয়ে যাবে। ওকে, সো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।